আলিফ আমার এক্স হাজবেন্ড ডিভোর্সের এত বছর পর। ম্যাডাম আর কি করবো বলেন? হ্যাঁ, আমি ফাইলটা ক্লোজ করে আমি বিষয়টা দেখছি। ম্যাম, বাজারের উপর ওই তো ছোটনের দোকান আছে না, ওখানে কাপড় চুরি করতে যায়, ধরা পড়ছে। ম্যাম আর কি করবো আপনি বলেন? আপনি এক কাজ করেন, আপনি যান, আমি বিষয়টা দেখছি। ঠিক আছে ম্যাম। জি, আপনি কি চুরি করেছেন? না না ম্যাডাম, আল্লাহর কসম করে কইতাছি আমি কিছু চুরি করি নাই। আমার তো মিশা অপবাদ দিছে। হচ্ছে কি, ছোটন ভাই এখন আমার আর দেখতে পারে না, আমার কামের থেকে বাইর করে দিতে চায়, কিন্তু আমি তো কোনো ভুল কিছু করি নাই, এজন্য আমার বাইর করতে পারে না। আমার তো কোনো ভুল নাই, এজন্য মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমারে দোকানের থেকে বাইর করে দেওয়ার জন্য এই নাটকটা করছে। আমি সত্যি কথা কইতেছি, আমি চুরি করি নাই। আমি জানি আপনি চুরি করতে পারেন না। সাক ম্যাডাম, আপনি তো অন্তত বিশ্বাস করছেন। আমি সবাইরে বইতেছিলাম যে আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, তাও কেউ বিশ্বাস করতেছিল না। আমি তাহলে যাই ম্যাডাম। শুনুন, আমি আপনাকে চিনি, আপনার নাম আলিফ, আমি যতটুকু ভুল না হয়ে থাকি, রাইট? ম্যাডাম আপনি আমার নাম জানলেন কেমনে? আসলে আমি চিনি আপনাকে আমার বান্ধবীর মাধ্যমে। আমার বান্ধবী সাদিয়া, আর সাদিয়ার বাসায় যখন আমি যাওয়া আসা করতাম তখনই আপনাকে দেখেছি কয়েকবার, বা ও আমাকে আপনার কথা খুব বলতো, মানে গল্প করতো, কারণ আমার বান্ধবী আপনাকে খুব ভালোবাসতো। তো সেই সুবাদেই আপনাকে আমি চিনি। আসলে আমি চিনি আপনাকে আমার বান্ধবীর মাধ্যমে। আমার বান্ধবী সাদিয়া, আর সাদিয়ার বাসায় যখন আমি যাওয়া আসা করতাম তখনই আপনাকে দেখেছি কয়েকবার, বা ও আমাকে আপনার কথা খুব বলতো, মানে গল্প করতো, কারণ আমার বান্ধবী আপনাকে খুব ভালোবাসতো। তো সেই সুবাদেই আপনাকে আমি চিনি। ও সাদিয়া আপনার বান্ধবী? আপনার বান্ধবীর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই ম্যাডাম, আমি ডিভোর্স দিয়ে দিছিলাম। কি বললেন আপনি? ডিভোর্স? কেন? আমার বান্ধবীর সাথে আপনার ডিভোর্স কেন হলো? ও তো আপনাকে অনেক ভালোবাসতো। জি ম্যাডাম, হইতে পারেন নিজের পায়ে নিজেই কোড়াল মারছিলাম আর কি। যাজ্ঞ, সে অনেক বড় ঘটনা, এগুলা না শুনলেও চলবো। না, দেখুন, আসলে আমার মধ্যে কিউরিওসিটি কাজ করতেছে, কারণ আর তার থেকে বড় কথা, আপনার তো অনেক বড় বিজনেস ছিল, আপনি অনেক বড় একজন বিজনেসম্যান ছিলেন, তাহলে সেখান থেকে আপনার এই অবস্থা কেন? আপনি এখন সামান্য একটা কাপড়ের দোকানে দোকানদারি করছেন, আবার বলছেন আমার বান্ধবীর সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি না আসলে বিষয়টা বুঝতে পারতেছি না। প্লিজ আপনি আমাকে একটু খোলাসা করে বলবেন। দেখেন, মানুষের সাথে মানুষ যখন ফ্রি হয়ে কথা বলে তখন দেখা যায় অনেক কিছু হালকা লাগে, বা অনেক কিছু ব্যাপার খোলাসা হয়ে যায়। তো প্লিজ আপনি আমাকে একটু শেয়ার করতে পারেন, মানে আপনার কি এমন হয়েছে যার জন্য আজকে আপনার এই অবস্থা? সবই আমার ভাগ্যের লিখন ম্যাডাম। আপনি তো সাদিয়ার বান্ধবী, আপনি তো এতটুকু জানেন আমরা দুজনে ভালোবেসে বিয়ে করছিলাম। আমার সংসারটা খুব ভালোই চলতেছিল, আমার ব্যবসা, আমাকে সংসার, সবকিছু মিলে খুব সুখে শান্তিতে আসছিলাম। এর মধ্যে হঠাৎ করে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, তারপরে তার সাথে কথাবার্তা চলতে থাকে, দেখা সাক্ষাৎ চলতে থাকে। আমি চলতে চলতে আমি ওই মাইয়াডারে কেমন জানি ভালোবেসে ফেলাইলাম, তার প্রতি আমি দুর্বল হয়ে গেলাম। এরপর থেকে না আমার আর নিজের ঘরের বউডারে ভাল লাগতো না। আমি ওই মেয়ের সাথে সব সময় কথাবার্তা বলতাম, ঘুরতে যাইতাম, বউরে সময় দিতাম না। আবার বউ যে আমার এত ভালোবাসতো, আমার জন্য খাবার নিয়ে বসে থাকতো, আমি 2 দিন 3 দিন বাড়িতে পর্যন্ত যাইতাম না, মানুষটা না খায়া থাকতো আমার জন্য।
এরপরেও আমার কখনো ওর প্রতি আর কোনো ভালোবাসা জন্মায় নাই। এরপরে যখন একদিন আমি কইলাম যে আমি তোমার ডিভোর্স দিয়ে ওরে বিয়ে করতে চাই, ওই দিন আমাদের ভিতর অনেক বড় একটা ঝগড়া হয়ে যায়। আর এই ঝগড়াটাই হয় আমার মূল শক্তি। এই ঝগড়ার ওসিলা ধইরাই আমি ওরে ডিভোর্স দিয়ে দিই, দিয়ে মেয়েটারে বিয়ে করি। আমি মনে করলাম যে যাক, আমি তো আমার পছন্দের মানুষটারে বিয়ে করছি, এখন হয়তো আমার সবকিছু আবার অনেক সুন্দর হয়ে যাইব, আমার জীবনটা অনেক গুছানো হয়ে যাইব। বেশ ভালোই চলছে ম্যাডাম কয়েক মাস। এরপরে যখন আমার বিদেশে থেকে একটা মিটিং এর কল আসে, আমি দেশের বাইরে চলে যাই। আমি মিটিং টিটিং শেষ করে দেশে যখন আসি না ম্যাডাম, তখন আমার চোখগুলো কপালে উঠে যায়। আমি জানতে পারি আমার দ্বিতীয় বউ তার বয়ফ্রেন্ডের সাথে মিল্লা প্ল্যান করে আমার সমস্ত সম্পত্তি আমার কাছ থেকে লিখে দিচ্ছে। বুঝতেও পারি নাই। আমি এক নিমিষের ভিতরে সর্বশান্ত হয়ে যাই ম্যাডাম। আমার বাড়ির থেকে বাইর করে দেয়। তারপর আর কি করুন, জীবন তো এটা না, পেট তো চালাইতে গো। আত্মহত্যা তো আর করতে পারুম না। জীবন চালানোর জন্য আর কি এই কামটা আমি করতেছিলাম। বেশ কয়েক বছর যাবতই আমি এই দোকানে চাকরি করি। আমি এই দোকানের সব থেকে বিশ্বস্ত একজন বিক্রেতা ম্যাডাম। আমার নামে কিন্তু কোনো ভাষা অভিযোগও নাই। আসলে আমার দোকানের থেকে বাইর করে দেওয়ার জন্য তো ওর একটা মিথ্যা অপবাদ সাজাইছে। এটাই হওয়ার ছিল। আমার জীবনে এর থেকে আরো খারাপ পরিণতি আসা দরকার, কারণ যে মানুষটা আমার এত ভালোবাসছে, আমি তার সাথে অন্যায় করছি। কি বলতেছেন আপনি? আপনার জীবনে এত কিছু ঘটে গেছে, মানে আপনি এখন ধরতে গেলে রাস্তার ফকির হয়ে গেছেন, আপনি নিঃস্ব হয়ে গেছেন। আর আপনি আপনি এই সব কিছু আপনার এক্স ওয়াইফের কাছে কেন বলেন নাই? আপনি তো চাইলে তার কাছে যেতে পারতেন, তার কাছে গিয়ে সবকিছু শেয়ার করতে পারতেন। আর আমি যতটুকু জানি আপনার ওয়াইফ, মানে আমার বান্ধবী, আপনাকে খুবই ভালোবাসে। তো আপনি কেন গেলেন না তার কাছে? কোন মুখ নিয়ে যেতাম ম্যাডাম? আমার কি সেই মুখ আছে? ওই যে বললাম না, আপনিও তো জানেন আমার অনেক ভালোবাসছে, কিন্তু আমি তার কদর করতে পারিনি। অবিচার করছি, তার লগে অন্যায় করছি, পাপ করছি আমি। এসব কিছুর শাস্তি তো আমার পাইতেই। আমি যদি তার সামনে যাইতাম এই অবস্থায়, মানুষটা কি ভাবত যে আমি সর্বশান্ত হয়ে গেছি, আমার আশেপাশে আর কেউ নাই, এই জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য গেছি। তাই আর আমার সাহসে কোলায় নাই। আর যদি আপনার এক্স ওয়াইফ কখনো আপনার সামনে এসে দাঁড়ায়, তখন আপনি কি করবেন? আইব না ম্যাডাম, এত বড় অন্যায় করছি, তার লগে মানুষটা মনে হয় এখন আমার মুখটাও আর দেখতে চায় না। আর সময় তো কম হয় নাই ম্যাডাম। এতদিনে আমার জন্য যদি তার মনে কোনো কিছুর জন্ম নেয়, এটা একমাত্র ঘৃণা, এছাড়া আর কিছু না। আমার তো মনে হয় সে অন্য কাউরে বিয়ে শাদী করে এতদিনে সংসার করতেছে, বেশ ভালো আছে। আমিও তাই দোয়া করি মানুষটা ভালো থাকুক। তাই মানুষটা যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ে যায় না ম্যাডাম, আমি তার কাছে একটু ক্ষমা চেয়ে নিতে চাই, বাস। আমার আর কিছু লাগবে না। বিয়ে, সবাই না সেকেন্ড বিয়ে করতে পারে না। সাদিয়া, তুমি? হ্যাঁ আমি। আলিফ, তোমার এই কি অবস্থা? বিশ্বাস করো, আমি যখন প্রথম তোমাকে দেখছি, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি যে আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো। কি হাল করে রাখছো তোমার, হ্যাঁ? আর তোমার জীবনে এত কিছু ঘটে গেছে, তুমি একটাবার কেন আমাকে বললে না? কেন আমার কাছে আসলে না? আমি তো তোমাকে ভালোবাসতাম, তাই না? এতটুকু কি ভরসা তোমার ছিল না যে অন্তত ওর কাছে আমি গিয়ে আমার এই কষ্টের কথাগুলো শেয়ার করি? কি ভাবছো তুমি আমার কাছে আসতে আর আমি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিতাম? না আলিফ,
এটা করতাম না, কিন্তু তুমি কেন আমাকে এত কিছু হওয়ার পর আমাকে কিচ্ছু জানাও নাই? আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি সাদিয়া। আমার নাম তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষাটা পর্যন্ত জানা নাই, তারপরেও আমি তোমার কাছে মাফ চাইতেছি। আমি তোমার সাথে যা করছি, যে অন্যায় করছি, যে অপরাধ করছি, যে পাপটা করছি, এটার কোনো ক্ষমা হইতে পারে না। তুমি যদি পারো আমারে মাফ করে দিও, আমার আর কিছু চাই না। আমি শাস্তি পাইতেছি, আমি যা করছি তার শাস্তি আল্লাহ আমার দিতেছে, আমি হারে হারে টের পাইতেছি। আল্লাহ আমার মাফ করে দিও, আমার আর চাওয়ার কিছু নাই। আজকে যখন আমি তোমার চোখের সামনে পড়লাম, তখন তুমি সবকিছু আমাকে বলতেছো, এমনকি তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো। বারবার এটাই বলছিলে যদি তুমি কখনো আমাকে সামনে পেয়ে যাও তাহলে তুমি আমার কাছে মাফ চাইবে। তোমার অনেক মাফ দরকার, তাই না? কারণ তুমি আমার সাথে যেটা করছো সত্যি, আমি মাফ না করলে তো আল্লাহ তোমাকে মাফ করবে না। তবে আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। শর্ত? কি শর্তে? শর্তটা তেমন কিছুই না, ভেরি সিম্পল। আর সেটা হচ্ছে আমাকে আবার তোমাকে বিয়ে করতে হবে। কি কইতেছো তুমি? তুমি আবার আমার বিয়ে করতে চাইতেছো? এরকম একটা জঘন্য মানুষ যে কিনা তোমার জীবনটা এলোমেলো কইরা দিল, সেই মানুষটা তুমি আবার বিয়ে করতে চাইতেছো? আমি আমার জীবনটাকে সাজিয়ে নিব এইটা বললাম? আলিফ, তুমি আমার সাথে অনেক বড় অন্যায় করছো। অন্যায় বলে ভুল হবে, আমার সাথে তুমি অনেক বড় একটা পাপ করছো। আমি তোমার জীবনে থাকাকালীন তুমি অন্য একটা মেয়ের সাথে জড়িয়ে যাও, তাকে বিয়ে করো, আর তার জন্য তুমি আমাকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলো, যেখানে তুমি ভালো করেই জানতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কোনো কিছু কল্পনাও করতে পারি না, তবুও তুমি আমার কথা একটাবারের জন্য চিন্তা করো না। আর আমিও তোমার সুখের কথা চিন্তা করে ব্যাস তুমি একবার বলাতে আমি তোমার জীবন থেকে চলে আসছি। কিন্তু বিশ্বাস করো, তোমার জীবন থেকে যেদিন আমি চলে আসছি তারপর থেকে আমার জীবনটা জাস্ট শেষ হয়ে গেছিল। আমি নিজেকে কোনোভাবে সামলাতে পারতেছিলাম না, ভিতরে ভিতরে আমি একদম শেষ হয়ে যাচ্ছিলাম। একটা পর্যায়ে তো আমি সুইসাইড অ্যাটেম্প্ট করতে চাই, কিন্তু লাকিলি আমি বেঁচে যাই শুধুমাত্র আমার পরিবারের জন্য। কারণ তোমার কাছ থেকে চলে আসার পরে যখন আমি আমার পরিবারের কাছে বিশ্বাস করো, তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, স্পেশালি আমার মা। আমার মা একটা কথাই বলছে, কারোর জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করো না, বরং তুমি তোমার জন্য বাঁচো, তোমার স্বপ্ন পূরণ করো। আর তখনই আমি আবার স্টাডি শুরু করি, স্টাডি করে কমপ্লিট করে এক্সাম দিয়ে ব্যাস এখন আমি পুলিশ অফিসার। আর এইভাবে আমি জীবনটা পার করছিলাম। কিন্তু তোমাকে যে আমি এইভাবে পাবো বিশ্বাস করো আমি কোনোদিনও কল্পনাও করিনি। আর রইল বাকি ঘৃণার কথা, হ্যাঁ আমি তোমাকে ঘৃণা করতাম, কিন্তু আজকে যখন তোমাকে আমি নিজের চোখের সামনে দেখছি বিশ্বাস করো আমার সব ঘৃণা শেষ হয়ে গেছে। কারণ আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে এইভাবে কখনোই থাকতে দিতে পারবো না। তোমার লাইফে কি হয়েছে না হয়েছে আমি কিছুই দেখবো না, আমি জাস্ট তোমাকে আবার আমার জীবনে চাই। তাই তুমি আমাকে বিয়ে করবে, আর আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। করো, অবশ্যই করো। এরকম একটা মানুষটা আমার জীবনে আমি আবার ফেরত পাইতেছি, এই সুযোগ আমি কেমনে আশা রাখি? আমি তোমার বিয়ে করো। হ্যাঁ আলিফ, সত্যি আমি তোমাকে আবার আমার জীবনে ফিরে নিতে চাই। বললাম না তোমাকে আমি আবার সেকেন্ড বারের জন্য হারাতে চাই না। আই জুতোটা পলিশ করে দাও তো। আলিফ, তুমি? আলিফ কেডা ম্যাডাম? আমার নাম তো আব্দুল্লাহ। ম্যাম, উনি কে? আমার হাজবেন্ডের মতো দেখতে,
একদম হুবহু আমার হাজবেন্ডের মতো দেখতে। কি? না না, আপনি তো বলেছিলেন আপনার হাজবেন্ড 5 বছর আগেই মারা গেছে। হুবহু কি করে দেখতে হয় একজন? আপনি একটা কাজ করবেন, আপনার ডান হাতটা একটু দেখাবেন আমাকে আমার হাত দেখে কি করবেন ম্যাডাম? প্লিজ। একবার একটু দেখান না হাতটা, একটু একটু দেখান। এই যে এই ট্যাটু, এই যে A+S, এই ট্যাটুটা আমার হাজবেন্ড আমাদের অ্যানিভার্সারিতে করেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সেম সেম এই ট্যাটু, কিন্তু এত বছর পরে কিভাবে? না না ম্যাডাম, এই জায়গায় ARS মানে হইতেছে আব্দুল্লাহ আর সুবাহান, দুইটাই আমার নাম। দেখেন আমি এত কিছু শুনতে চাচ্ছি না, আপনি প্লিজ আর একটু হেল্প করেন আমাকে। আপনার এই যে ডান পাশের শার্টটা একটু সরান না বুকের সাইড থেকে, প্লিজ একটু সরান। হ্যাঁ, এইটা তো আমারই আলিফ, আমার হাজবেন্ড। কিন্তু এত বছর পরে কিভাবে, মানে কোথায় ছিলে তুমি? ম্যাডাম কি হয়েছে? আমার ভাই কিছু করছে? না না, ও কিছু করে নাই। আচ্ছা আপনি আপনি ওকে কোথায় পেয়েছেন, মানে ও আপনার কাছে কিভাবে আসলো? আসলে ওরা আমি 5 বছর আগে নদীর পাড়ে কুড়াই পাইছি। আমার মনে হয়েছিল কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট কইরা ভাসতে ভাসতে নদীর কিনারে এসে পড়ছে। পরে জানতে নিয়ে আইছি বাসায়, জ্ঞান ফেরে না। পরে হসপিটালে নিয়ে যা, জ্ঞান ফেরার পরে ওরা আমি জিগাইলাম যে ভাই তোর বাসা কই, হাউস কই, ঘর কই, কিছু না কইতে পারে না। পরে আমি ভাবলাম যে হয়তো বা অ্যাক্সিডেন্টের জন্য মাথায় লাগার কারণে ওর স্মৃতিশক্তি হারাই গেছে। তারপর আর কি, আমি একা একা মানুষ থাই। পরে ভাবলাম যে আমার কাছে রাইখে দিই, আমার একটু উপকার হইব। আমার নিজের ছোট ভাইয়ের মতো আমার কাছে রাখছে, দোকানটা দিয়ে দিছি, দোকান করে খাইতেছে। ভাইয়া, ও আমার হাজবেন্ড আলিফ। 5 বছর আগে ও একটা ট্রেনিং এ যায়, আর ট্রেনিং এ যাওয়ার সময় ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে। মানে ওরা যে গাড়িতে যাচ্ছিল ওই গাড়িটা পাহাড় থেকে একটা খাদে পড়ে যায়। ওই ওই বাসে যারা ছিল সবাই সবাই মারা যায়, এমনকি একটা মানুষের দেহ পর্যন্ত পাওয়া যায় না। আমি আমার হাজবেন্ডের লাশটা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনোভাবে আমি ওকে পাইনি। শেষবারের মতো দেখার জন্য আমি ওর দেহটা পাইনি, কিন্তু আজকে 5 বছর পরে আমি আজকে ওকে দেখতে পেলাম। আমি আসলে বিশ্বাসই করতে পারিনি যে আমি আমার হাজবেন্ডকে আবার নিজের চোখে দেখতে পাবো, তাও তাও এই অবস্থায়। ভাইয়া, একটা কথা বলতাম, আমি কি ওকে আমার সাথে করে নিয়ে যেতে পারি? হ ম্যাডাম, ঠিক হইতেছেন। আপনার স্বামীর আপনি এত বছর পর পাইছেন, 5 বছর পর, আপনি নিয়ে যাবেন নাকি? অবশ্যই নিয়ে যান। কিন্তু তবে ম্যাডাম আমার না একটু সমস্যা হয়ে যাইব। একা একা মানুষ, আমার ব্যবসা আছে, আমার এই দোকানটা আছে, সামলাইতে কষ্ট হয়ে যাব। তারপরেও সমস্যা নেই, আমি একা একা আগেও করতেছিলাম, এখনো করতে পারবো। তবে ম্যাডাম আপনার কাছে একটা অনুরোধ, ওরে যখন চিকিৎসা করে ঠিক করবেন না, ওই যখন একেবারে সুস্থ হয়ে যাব, তখন এই ভাইয়ের কথাটা কুয়েন যে ওর অসময়ে এই ভাই ওরে দেখা রাখছে, নিজের ভাইয়ের মতো দেখা রাখছে, আদর যত্ন করছে, ওরে খাওয়াইছে, পড়াইছে। আপনি খালি এইটুকু ওরে কুয়েন ম্যাডাম, আপনার কাছে আমার অনুরোধ। ভাইয়াটা আপনি কি বলতেছেন ভাইয়া? আপনার জন্য আজকে আমার মানুষটা বেঁচে আছে, আপনার জন্য আমি আবার ওকে আমার জীবনে ফিরে পাইছি, আপনার জন্য আজকে জীবিত। আর আমি আপনার কথা ওকে বলবো না ভাইয়া? এটা কেমন কথা বললেন ভাইয়া? অবশ্যই আমি আপনার কথা ওকে বলবো যে আপনার জন্য ও আজকে জীবিত, ও আমার কাছে আবার ফিরে আসছে। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইয়া আমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য। ভাই ওঠ।
আজকের পর থেকে এই ম্যাডামের লগে থাকবি তুই। ম্যাডাম তো দেখাশোনা করবো, খেয়াল যত্ন রাখবো। কইতেছি কি ম্যাডাম, ওর লগে না থাকতে থাকতে আমার মায়া জড়াই গেছে, মানে নিজের ভাইয়ের মতো দেখছি, বুঝলেন না? আপনি এক কাজ করেন, ওর লগে আমার মাঝে মধ্যে দেখা করতে দিন একটু। ভাইয়া, এটা কেমন কথা বললেন ভাইয়া? কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনি ওকে ছোট ভাইয়ের মতো আগলে রাখছেন এত বছর, আর আমি আপনার সাথে ওকে দেখা করতে দেব না? ভাইয়া, আপনার যখন ইচ্ছা হয়, যখন ইচ্ছা হয় আপনি আপনি ওর সাথে দেখা করতে চলে আসবেন, একদমই দ্বিধাবোধ করবেন না। আর ও যখন সুস্থ হয়ে যাবে ও আপনার সাথে দেখা করবে ভাইয়া, এই নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। আচ্ছা, যা ভাই যা। ম্যাম আপনার পার্সেল। হ্যাঁ আমি নিচ্ছি। আলিফ, তোমার এক্স হাজবেন্ড ডেলিভারি ম্যানে কাজ করতেছে? এই যান, থ্যাংক ইউ। শুনুন, আমি আপনাকে চিনি। আমাকে চেনেন কিভাবে? আপনি আলিফ না? নাম তো ঠিকই বলছেন, কিন্তু চেনেন কিভাবে? আপনার ওয়াইফ আমার ফ্রেন্ড হয়, সেই সুবাদে আমি আপনাকে চিনি। ও, মনোর ফ্রেন্ড, ঠিক আছে। শুনুন, আমি যতটুকু জানতাম আপনার তো বিজনেসম্যান ছিলেন, আপনার গাড়ির শোরুম ছিল, তাহলে আজকে আপনি এই অবস্থা কেন? আপনার ডেলিভারি ম্যানের কাজ কেন করতেছেন? থাক না ম্যাম, এসব জেনে কি করবেন, থাক। দেখুন প্লিজ একটু বলুন, আসলে এমনও হয় যে কথা শেয়ার করলে অনেক হালকা লাগে, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। পাপের শাস্তি ভোগ করতেছে ম্যাডাম, এই আর কি। পাপ? কি এমন পাপ? আপনার ফ্রেন্ড মুনা, আমার ওয়াইফ, এক্স ওয়াইফ, আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। এরপর থেকে আমার জীবনে আজকে এই অবস্থা। অ্যাকচুয়ালি আমরা তো ভালোবেসে বিয়ে করছি, এটা তো আপনি জানেন, যেহেতু আপনি ওর ফ্রেন্ড। 2 বছর বেশ ভালোই সংসার করছি আমরা। এরপরে না হঠাৎ করে আমার জীবনে একটা মেয়ের আবির্ভাব ঘটে। বলতে পারেন যে মেয়েটার সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হয়। এরপরে কথা বলতে বলতে, দেখা করতে করতে আমি মেয়েটাকে ভালোবেসে ফেলি। ভালোবাসাটা এমন পর্যায় পর্যন্ত চলে যায় যে আমি আমার ওয়াইফকে আর সহ্য করতে পারি না। একটা সময় গিয়ে এই ব্যাপারটা আমার ওয়াইফ জেনে যায়। ওর সাথে অনেক বড় একটা ক্ল্যাশ হয়, অনেক বড় একটা ঝগড়া তৈরি হয়। ওখান থেকেই আমি ঝগড়াটাকে ইস্যু করে ওকে ডিভোর্স দিয়ে দিই, দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করি। ভাবছিলাম যে এখান থেকে হয়তো আমার জীবনের সুখের অধ্যায়টা শুরু, কিন্তু অ্যাকচুয়ালি এইখান থেকেই আমার জীবনের ধ্বংসের শুরু হয়। ওই মেয়েটা ছলে বলে কৌশলে আমার কাছ থেকে আমার সমস্ত সম্পত্তি লিখে নেয়। এরপরে একটা সময় আমার একটা ইম্পর্টেন্ট মিটিং, আমি দেশের বাইরে চলে যাই। তারপরে বিদেশ থেকে যখন দেশে আসি, আসার পরে শুনি যে আমার কোনো কিছুই আর আমার নাই। এই সব কিছু আমার সেকেন্ড ওয়াইফ নিজের করে নিচ্ছে। ব্যাস, আমি সর্বশান্ত, আমার সবকিছু শেষ। এখন তো নিজের জীবনটা চালাইতে হবে না, এই জন্য আর কি ছোটখাটো এই ঝগড়া করছি, এই তো। কি বলতেছেন? এত কিছু আপনার জীবনে ঘটে গেছে, তো আপনি আপনার এক্স ওয়াইফের কাছে কেন গেলেন না? তাকে শেয়ার করতে পারতেন, সে এমনও তো মাফ করে দিতে পারতো, তাই না? না ম্যাডাম, কোন মুখ নিয়ে যেতাম তার সামনে? এতটুকু লজ্জা আমার ভেতরে আছে ম্যাডাম। আমি তার সাথে যে অন্যায়টা করছি, এটার পরেও তার সামনে গিয়ে দাঁড়ানোর মতো শক্তি আমার নাই। আর মানুষটা হয়তো বা এখন আমাকে যথেষ্ট ঘৃণা করে, খুবই স্বাভাবিক ম্যাডাম, ঘৃণা করাই স্বাভাবিক। আমার যাওয়ার সাহস হয় না। এমন তো হতে পারতো যে আপনি যদি আপনার এক্স ওয়াইফের কাছে যেতেন তাহলে আপনাকে মাফ করেও দিত। না ম্যাডাম, সেটা হয়তো বা হবে না, তবে এটা ভালো কথা বলছেন। আমার একটা ইচ্ছা আছে, আমি চাই কখনো ওর সাথে আমার দেখা হোক, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তো ক্ষমা চেয়ে নাও না, তোমার সামনেই তো দাঁড়িয়ে আছি। মোনা, তুমি? হ্যাঁ আমি। সরি মোনা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি।
আমি বলে বুঝাইতে পারবো না যে আমি কতটা অনুশোচিত। আমি সত্যি মন থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানি আমার আমার ক্ষমা পাওয়ার কোনো অধিকার নাই, তারপরও আমি ক্ষমা চাই। আলিফ, তোমার কাছ থেকে চলে আসার পরে আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছিল। আমি কি করব না করব বুঝতে পারছিলাম না। আমার আমার জীবনটা শেষের দিকে হয়ে গেছিল। আমি তো নিজেকে শেষই করে দিতে চাইছিলাম, কিন্তু আমার ফ্যামিলির জন্য আমি আমি পারি নাই। কিন্তু আজকে যখন তোমাকে আমি দেখছি, বিশ্বাস করো, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আর তুমি এত কিছু হয়েছে তোমার জীবনে, একটাবার আমাকে কেন বলো নাই? আর এখন এখন তুমি ক্ষমা চাইতেছো, তাই না? আমি আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমাকে তো বিয়ে করতে হবে। তুমি আমার মতো মানুষটাকে আবারও বিয়ে করতে চাও? যে মানুষটা তোমার সাথে এত অন্যায় করছে, তোমার সাথে এত অবিচার করছে, তবুও? হ্যাঁ, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসছি, আর সারা জীবন তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া আর কাউকে চিন্তা করতে পারি না। তোমাকে আমি সেকেন্ড বার খুঁজে পেয়েছি, আমি হারাতে চাই না। তোমার জীবনে যা কিছু হয়ে গেছে আমি ওগুলো কিচ্ছু দেখতে চাই না। আমি আমি আবার তোমার সাথে থাকতে চাই। কি তুমি আমাকে বিয়ে করবে না? আমিও তোমাকে হারাতে চাই না।